السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. প্রিয় মুসলিম শ্রোতাবিন্দু, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণা যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া জীবন নিয়ে আমরা তার শুকরিয়া আদায় করতে পারছি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ প্রেরণ করতে পারতেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতেছি এবং শরীয়তের বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। মসজিদগুলোতে আমরা নির্দ্বিধায় যেতে পারতেছি এবং সালাত আদায় করতে পারতেছি এবং ইসলামের শরীয়তের যে কোনো বিধান আমরা নির্দ্বিধায় মানতে পারতেছি। তো এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ, তার দয়া করুণা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাধীন ভারতবর্ষকে নিয়ে, আমাদের ভারতের ইতিহাসকে কেন্দ্র করে। যেহেতু কালকে 15ই আগস্ট, আর এই দিনটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। সমস্ত ভারতবর্ষের সমস্ত রকমের জাতপাত নির্বিশেষে সবাই এই দিনটাকে উদযাপন করে, কারণ কালকের দিনটাকে 15 আগস্টকে ইয়ৌমে আজাদির দিন বলা হয়। ব্রিটিশ স্বৈরাচারদের হাত থেকে আমরা এই দেশকে আজাদ করেছিলাম। সমস্ত কাস্টের মানুষেরাই এই স্বাধীনতা সংগ্রামে তারা যোগ দিয়ে নিজের শরীরের মূল্যবান রক্ত বিলীন করে দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিলেন। সে মহান দিন 15 আগস্ট 1947 সালে 15 আগস্ট সেই দিনটি ছিল। আর প্রতি বছরেই সেই দিনকে কেন্দ্র করে আমরা ইয়ৌমে আজাদির দিনকে উদযাপন করে থাকি। 15 আগস্ট মুসলিম সম্প্রদায়ের কাছেও একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি ভারতের স্বাধীনতা দিবস। এই দিনে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভ হয়। যদিও এই দিনটি বিশেষভাবে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়, তবে এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক দিন, যেহেতু এই দিনে ভারত স্বাধীন হয় এবং মুসলিমরাও এই দেশের অংশ। 15 আগস্ট 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যা মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছেই স্মরণীয়।
এই দিনে ভারতের স্বাধীনতা ও সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা অর্জনের জন্য তাদের সংগ্রামের কথা স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও স্বাধীনতা দিবস পালনের প্রবণতা দেখা যায়। বহু মুসলিম নেতা ও সংগঠন এই দিনটিকে উদযাপন করে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানায়। আমার বন্ধুগণ, এই হলো সেই দিন। ইনশাআল্লাহ কালকে সেই দিনটি 2025 সালের 15 আগস্ট কালকে। আমি ভারতের ইতিহাসকে কেন্দ্র করে ভারতের ইতিহাস এবং ব্রিটিশরা কিভাবে এই ভারতবর্ষে এলো এবং তাদের কি কি ষড়যন্ত্র ছিল, কে বা কারা কিভাবে এই দেশকে তারা দখল করলো, এই বিষয়ে আলোচনা করব। কিন্তু আমি একটি বিশেষ পুস্তক থেকে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করব। যার পুস্তক থেকে আমি কথাগুলো উপস্থাপন করব তিনি হলেন বিশিষ্ট ইতিহাসবিদ গোলাম আহমদ মর্তুজা বর্ধমানী। তার একটি কিতাব বজ্র কলম, সেখান থেকে আমি হুবহু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। স্বাধীনতা সংগ্রাম বা ভারতের ইতিহাস জানতে হলে প্রত্যেক মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আপনারা গোলাম আহমদ মর্তুজা সাহেবের কিতাবগুলো, পুস্তকগুলো অবশ্যই একবার হলেও পাঠ করবেন। তার অনেক কিতাব রয়েছে, 50টিরও বেশি ইতিহাসের উপর তার পুস্তক লেখা। তার মধ্যে বিশেষ বিশেষ কিতাব পুস্তক হলো বজ্র কলম, চেপে রাখা ইতিহাস। এইভাবে করে তার মূল্যবান পুস্তকগুলো রয়েছে। তিনি পুস্তকগুলো উপস্থাপন করেছেন জাতির সামনে সত্য জানার জন্য, আর পুস্তকগুলো তিনি লিখেছেন রেফারেন্স সহকারে। যদিও পুস্তকগুলো উপস্থাপনা বা পুস্তকগুলোতে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো কিছু বিদ্বেষীদেরকে, কিছু ইতিহাস দুশ্মনদেরকে খারাপ লাগতে পারে, চোট লাগতে পারে, কিন্তু তিনি খুব রেফারেন্সের সঙ্গে, সততার সঙ্গে ইতিহাস তিনি উপস্থাপন করে গেছেন মানুষদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়ের দিক, উত্তম বদলা দিক। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে, জান্নাতের বিছানা দিয়ে, জান্নাতের সমস্ত রকমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সুখ স্বাচ্ছন্দ্যের একটি জায়গা করে দিক, কবরটা জান্নাত বানিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তিনি অনেক মুসলমান জাতির জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ মুসলমানদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। গোলাম আহমদ মর্তুজা সাহেব বর্ধমানে মেমারিতে তার প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে তার মাদ্রাসা এবং ওখানে তিনি আরেকটি প্রতিষ্ঠান করেছেন, যেটা হলো দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, দুটোরই প্রতিষ্ঠান তিনি করে গেছেন। আর মুসলিম জাতিকে তিনি জাগাবার জন্য, তাদের চেতনা দেওয়ার জন্য, তাদেরকে সচেতন হওয়ার জন্য অনেক কিছু তিনি অবদান রেখে গেছেন। তো বজ্র কলমে তিনি প্রথম যেটা তিনি লিখেছেন, মুখবন্ধ বলতে পারি, যেটাকে লেখকের কথা বলতে পারি, তিনি প্রথমে লিখেছেন, অতীতের ইতিহাসই ভবিষ্যৎ গড়ার মাধ্যম। বড়ই দুর্ভাগ্যের কথা যে ভারতের সঠিক ইতিহাসও সহজলভ্য নয়। তবে একথা সত্য যে দেশের কোটি কোটি মানুষ সঠিক ইতিহাস জানার জন্য উদগ্রীব।
প্রচণ্ড বুদ্ধিমান ব্রিটিশ ভারতে ব্যবসায়ী বেশে এসে সক্ষম হয় বাণিজ্যের তুলাদণ্ডকে রাজদণ্ডে পরিণত করতে। কালক্রমে ব্যবসা ছেড়ে দিয়ে দখল করল সিংহাসন আর দেশের সম্পত্তি নিয়ে চলে গেল ইংল্যান্ডে। তাদের গ্রেট ব্রিটেনের দারিদ্র দূর হয়ে বয়ে গেল স্বাচ্ছন্দ্যের প্রাচুর্য, আর ভারত হয়ে গেল রস নিংড়ানো শিবিরের মতো নিরস এক দেশ। মুসলমানদের 700 বছরের বেশি রাজত্ব করার ক্ষমতা, সামরিক ও অর্থনৈতিক শক্তি উড়ে গেল এক ফুৎকারে। নিশ্চয়ই তা ম্যাজিক ছিল না, বরং তা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত বা বুদ্ধির খেলা। সেই হিসাবে স্বীকৃতি দিতেই হয় ব্রিটিশের বিজয় বা ব্রিটিশ ব্রেনকে। তাদের ভারতবর্ষে আসার পূর্ব থেকে কয়েকশো বছরের বিজ্ঞানসম্মত প্রস্তুতি, এক অপ্রচারিত চিত্তাকর্ষক ইতিহাস, তারপর তাদের আগমনের তারিখ থেকে ভারতবর্ষ ত্যাগের তারিখ পর্যন্ত যে কৌশলময় বৌদ্ধিক রাজনৈতিক কার্যকলাপ, সেও এক উল্লেখযোগ্য অপ্রচারিত বিস্ময়কর ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারত ছেড়ে স্বদেশে ফিরলেও তাদের কয়েকশো বছরের ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া আজও বলিষ্ঠভাবে চলমান। প্রশ্ন আসতে পারে, এত পুরনো কাসুন্দির ঝুট ঝামেলায় যাওয়ার প্রয়োজন কি? ওই পুরনো দিনের কথা, লিপি, ইতিবৃত্ত, ঘটনাই তো ইতিহাস, যা জানা মানুষ জাতিরই একচেটিয়া অধিকার, যা সম্ভব নয় পৃথিবীর অন্য কোনো জীবের পক্ষে, যা সম্ভব নয় পৃথিবীর অন্য আর কোনো জীবের পক্ষে। মানুষ এবং পশুত্বের অন্যতম ব্যবধান তো সেখানেই। এসব সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কলম ধরেছি শুধু আমার আগ্রহে নয়, বরং কোটি কোটি মানুষের প্রতীক্ষার পরিপ্রেক্ষিতেই। ইতিহাসের আলোচনা করতে হলে ঐতিহাসিক যুগ কাকে বলে জানা দরকার। স্বাভাবিকভাবে যে সময় হইতে লিপিবদ্ধ ঘটনা পাওয়া যায়, সেই সময় হইতে ঐতিহাসিক যুগ গণনা করা হয়। কিন্তু ভারত তথা পৃথিবীর সৃষ্টি করা প্রাচীন ইতিহাস নামের বিষয়টি একটি মারাত্মক প্রতারণা, আর তা সৃষ্টিকর্তা ইউরোপের পণ্ডিতরা। যে যুগে লিপি বা লেখার ব্যবস্থা ছিল না, সে যুগের কাল্পনিক ইতিহাস সৃষ্টি করা হয়েছে প্রাগৈতিহাসিক যুগ। অতীতকালের যে সমস্ত ঘটনা লিপিবদ্ধ পাওয়া যায় না, তাদিগকে প্রাগৈতিহাসিক যুগের ঘটনা বলে। খ্রিস্টপূর্ব 600 বৎসর হইতে ভারতবর্ষের ঐতিহাসিক যুগ আরম্ভ হইয়াছে বলে জানা যায়। এবার তিনি একথা বলার পর প্রথমে লিখেছেন বিদেশি বুদ্ধিজীবী বলে। তিনি একথা বলেছেন যে প্রথম মিশনারি অর্থাৎ খ্রিস্টান ধর্মপ্রচারক ভারতবর্ষে এসেছিলেন 1479 খ্রিস্টাব্দে। তিনি প্রথমে ভারতকে কেমন করে খ্রিস্টান ধর্মের আওতায় আনা যায় তার চিন্তা করেন। শুধু তাই নয়, ভারতবর্ষকে কেমন করে প্রভাবিত করে ইংল্যান্ডের সমৃদ্ধির জন্য একটি শাসনক্ষেত্রে পরিণত করা যায় চিন্তা করতে পেরেছিলেন তারাও। 1453 খ্রিস্টাব্দে জন্ম ছিলেন আলবুকার্ক। তিনি এসেছিলেন পর্তুগাল থেকে। ভারতবর্ষের কয়েকটি স্থানে তিনি বেশ খানিকটা প্রতিষ্ঠিত হয়েছিলেন বলা যায়। তারপরে সেন্ট জেভিয়ার 1506 খ্রিস্টাব্দে জন্মে 1552 তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ভারতে খ্রিস্টান ধর্মের বিখ্যাত প্রচারক। তাকে বিরাট দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল ভারতবর্ষে। এখানে এসে তার দায়িত্ব পালনে সফল হয়েছিলেন, অর্থাৎ খ্রিস্টানদের ভবিষ্যতের
প্রশস্ত পথ তৈরি করতে বেশ কিছু মাইলস্টোন পুঁততে পেরেছিলেন। ইংল্যান্ডবাসী তার যোগ্যতায় খুশি হয়ে তাকে পাঠিয়েছিলেন চীনে। জাতীয় ধর্মের স্বার্থে সেখানেই মৃত্যু হয় তার। ইংল্যান্ডের মানুষ তাকে অবতার ও পূজ্য ব্যক্তি বলে শ্রদ্ধা করতে শুরু করে 1622 খ্রিস্টাব্দ থেকে। রানী এলিজাবেথ জন্মেছিলেন 1533-এ। তিনি সারা জীবন ছিলেন অবিবাহিতা। সিংহাসনে বসেছিলেন 25 বছর বয়সে। মোট রাজত্ব করেছিলেন 45 বছর। ওই সময় ভারত সম্রাট আকবরের রাজত্ব চলছিল। তিনি যদিও মুসলমান সম্রাট হুমায়ুনের পুত্র, তবুও এক নতুন ধর্ম তৈরি করেছিলেন যেটার নাম দ্বীন-ই ইলাহি। তাত্ত্বিক পণ্ডিতগণের অনেকের মতে ওই ধর্মটি ইসলাম ধর্মের বিপরীত, কারণ মদ এবং জুয়া তার ওই ধর্মে বৈধ ছিল। তার স্ত্রী সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও 5000 পর্যন্ত পাওয়া যায়। 1599 খ্রিস্টাব্দে রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অধিকার দেন এদেশে বাণিজ্য করার। 1599 এর শেষ ভাগে কয়েকজন ইংরেজ ব্যবসাদার মিলে গঠন করেছিল ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই কোম্পানি কালক্রমে জয় করেছিল ভারতবর্ষ। রাজনৈতিক কারণে 1858-তে ইংল্যান্ডের তদানীন্তন রানী ভিক্টোরিয়া তাদের কাছ থেকে কেড়ে নেন ভারতবর্ষ শাসনের অধিকার। মুসলমান শাসকদের সময়ে বহু বিদেশি শক্তি ভারতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিল তারা। আকবর রাজপুত জাতির সঙ্গে বৈবাহিক সম্বন্ধ পাতিয়ে যেমন তাদেরকে বশে আনতে সক্ষম হয়েছিলেন, তেমনি চিরকুমারী রানী এলিজাবেথের পাঠানো বণিক কোম্পানি তথা রানীর অনুরোধ পত্র হয়তো রঙিন স্বপ্ন দেখিয়েছিল তাকে। তাই হয়তো বৃহত্তর স্বার্থের আশা নিয়েই ওই বিলেতি কোম্পানিকে তিনি দিয়েছিলেন অবাধে ব্যবসা করার অনুমতি। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর পিতৃরোপিত অনুপ্রবেশের বিদেশি অঙ্কুরগুলোকে আরও মাথা উঁচু করার সুযোগ করে দেন। রানী প্রলোভগমন করেন 1603 খ্রিস্টাব্দে। টমাস র ছিলেন একজন ইংরেজ রাজনীতিজ্ঞ। তিনি ইংল্যান্ডের রাজা জেমসের দূত হিসাবে 1616 খ্রিস্টাব্দে উপস্থিত হন সম্রাট জাহাঙ্গীরের রাজসভায়। তার কার্যে সন্তুষ্ট হইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুবিধাজনক শর্তে বাংলা ও অন্যান্য স্থানে বাণিজ্য করতে অনুমতি দেন। টমাস র ইংল্যান্ডের পক্ষ থেকে নানা উপটৌকন নিয়ে উপস্থিত হন জাহাঙ্গীরের দরবারে। টমাস আনুগত্য, ভক্তি, প্রীতি আর অনুনয়ের যে অভিনয় করেছিলেন তাতে সফল হয়েছিলেন তিনি। উপটৌকনের মধ্যে ছিল দামি দামি মণিমুক্তর মালাসহ চিত্তাকর্ষক নানা রকমের গহনা, কিছু মূল্যবান পাথর যেগুলো গহনা বা মুকুটে ব্যবহারের উপযুক্ত। সাধারণ দরিদ্র মৃত সৈনিকের বিধবা স্ত্রী নূরজাহান এক নজরেই পছন্দ করে ফেলেছিলেন টমাসের বেশিরভাগ নৈবেদ্য। জাহাঙ্গীরকে পছন্দ করানোর মতো উপহার ছিল বিলেতি সুরা আর নেচে গিয়ে মুগ্ধ করতে পারে এমন সঙ্গীতঙ্গ বেশ কিছু বিদেশি সুন্দরী। দিল্লির দরবার সেদিন ঠিক করতে পারেনি ওই সুন্দরীদের আসল পরিচয়। সুন্দরীদের প্রত্যেকেই ছিল জটিল রাজনীতিতে শিক্ষণপ্রাপ্ত, সচেতন ও স্বদেশ প্রেমিকা। সুতরাং চিত্ত বিনোদন এবং স্ফূর্তির চরম ও পরম মুহূর্তে তারা নানা কায়দায় বাদশার হাতের পাঞ্জার ছাপ আদায় করত, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ইচ্ছামতো সুবিধাগুলো অনুমোদন করিয়ে নিতে পেরেছিল সহজেই। জাহাঙ্গীরের পক্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইচ্ছাধীন শর্তে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষত অবিভক্ত বাংলায় বাণিজ্য করার অধিকার ইংরেজরা পেয়ে গিয়েছিল অনায়াসে। বাণিজ্য করার ও কুঠি স্থাপন করার অধিকারের ভবিষ্যতে কি বিবর্তিত রূপ হবে তা টের করতে পারেনি মদ্যপ জাহাঙ্গীর ও তার পথ প্রদর্শক পরম পিতৃদেব মহামতি আকবর। বাণিজ্যের কুঠি পরিণত হয়েছিল রাজনীতির দুর্গে। টমাস রর মতো একজন নেতাকে উপযুক্ত মর্যাদা দিতে বা তার শোষণের চক্রান্তে মূল্যায়নে তাকে ইংল্যান্ড থেকে দেওয়া হয়েছিল স্যার উপাধি।
মি তাভারনিয়েরও ছিলেন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক। তার জন্মভূমি ফ্রান্স, অন্যদিকে তিনি ছিলেন আন্তর্জাতিক মানের ব্যবসাদার। ইংল্যান্ডের রাজনীতিবিদরা তাকে বিশেষ এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ভারতে। দায়িত্বটি ছিল মুঘল দরবারের তন্দরমহলে খুঁটিনাটি সংবাদ সংগ্রহ। তিনি ওই দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন এবং ওইসব সংগ্রহ করার তথ্যকে কেন্দ্র করে অতথ্য, অসত্য, মিথ্যা মিশ্রিত করে সৃষ্টি করেছিলেন একটি ইতিহাসের। সেটাকে তার ভ্রমণ কাহিনী বলে চালানো হয়েছে, আর তা ইউরোপের প্রায় প্রত্যেক ভাষাতেই মুদ্রিত হয়েছে সগৌরবে। তার জন্ম ছিল 1605 আর মৃত্যু হয় 1689 খ্রিস্টাব্দে। ফ্রাঁসোয়া বার্নিয়ের এর বাড়ি ছিল ফ্রান্সের মঞ্জু প্রদেশের জুই নামক স্থানে। জন্ম 1620 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক। খুব ভালোভাবে ডাক্তারি পাশ করার পর তাকে স্থায়ীভাবে কোন জায়গায় ডাক্তারি করতে না দিয়ে পর্যটকের ভূমিকায় সমগ্র ইউরোপ এবং মিশর, তুরস্ক, সিরিয়া প্রভৃতি মুসলিম দেশ ঘুরিয়ে 1658-তে সম্রাট শাহজাহানের রাজত্বকালে পাঠানো হয় ভারতবর্ষে। মি বার্নিয়ের বিশ্ববিখ্যাত ডাক্তার হওয়া সত্ত্বেও কার ইঙ্গিতে তিনি এতগুলো দেশ, বিশেষত মুসলিম দেশ পর্যটন করলেন এবং কেনই বা তিনি সম্রাট শাহজাহানের রাজত্বে ভারতবর্ষে এলেন? তার কারণ আধুনিক গবেষকরা মনে করেন যে ভারত আক্রমণ করলে অন্যান্য মুসলিম দেশগুলো ভারতের পক্ষে থাকবে কি বিপক্ষে থাকবে, অথবা বিপক্ষে থাকবে, নিরপেক্ষতা দেখার জন্যই ছিল তার ওই ভ্রমণ কার্য। শাহজাহান ছিলেন ধার্মিক লোক, অতএব বিলেতি সুরা আর বিদেশি সুন্দরী দিয়ে তাকে যে মুগ্ধ করা যাবে না, এটা বিলেতি রাজনীতিজ্ঞরা জানতেন ভালোভাবে। ভাগ্য প্রসন্ন হলো, যে মুহূর্তের প্রতীক্ষা করছিলেন বার্নিয়ের তা পেয়ে গেলেন তিনি। বাদশার জ্যেষ্ঠ পুত্র দারাশিকো ছিলেন বিলাসী। আহমেদাবাদে রাজকুমার দারার সঙ্গে বার্নিয়ের দেখা করেন এবং তার স্ত্রী শারীরিক ও মানসিক রোগের চিকিৎসার গ্যারান্টি দেন তিনি। তার চিকিৎসায় রাজকুমারের স্ত্রী কিছুটা সুস্থ বোধ করেন। সেই জন্য প্রিন্স দারা তাকে পারিবারিক চিকিৎসক হিসাবে বরণ করে তাকে বিশেষ এক অনুমতিপত্র দেন, যার বলে তিনি রাতে দিনে রুগী দেখার নাম করে দিল্লির রাজদরবারে প্রবেশ করার সুযোগ পেয়ে যান অবাধে। সবচেয়ে যেটা মজার কথা, তিনি কোনো পারিশ্রমিকই নিতেন না। তিনি নাকি ছিলেন নির্লোভ। তবে যে বিষয়ে লোভ ছিল সেটা হলো রাজদরবারের বালক বালিকা থেকে প্রত্যেক মহিলার সঙ্গে চিকিৎসার নামে আলাপ করা এবং ভিতরের কথা বের করে নেওয়া। দারাকে তিনি প্রথম পরামর্শ দিয়েছিলেন যাতে সম্রাটের মৃত্যুর পর পরবর্তী সম্রাট হতে পারেন তিনি। তাতে বার্নিয়েরের স্বার্থ ছিল নতুন যুবক রাজাকে হাতে করে ভারতবর্ষে প্রভাব বিস্তার। তাকে আকবরের অনুসরণে উদ্বুদ্ধ করেন তিনি। একটি নতুন ধর্ম তৈরি করতে আকবরের মতো দারাশিকো মজমউল বাহরাইন বলে যে বই লিখেছিলেন এবং হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদের যে অনুবাদ তিনি করেছিলেন অথবা করিয়েছিলেন, সেসব ছিল বিলেতি মস্তিষ্ক প্রসূত কৌশল। বেদ, উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থের আলোচনা পরে করা হবে বিশেষভাবে। 1655 পরে জব চার্নককে বিলেত থেকে পাঠানো হয় ভারতে। কাশিমবাজার কুটির অধ্যক্ষ হন তিনি। নবাবের সঙ্গে ইংরেজদের বিবাদ শুরু হলেন কোনো ইঙ্গিতে বা কোনো পরিকল্পনায় তিনি কোন পরিকল্পনায় তিনি কাশিমবাজার থেকে চলে এলেন 24 পরগনার বরিশা। ওখানকার জমিদার ছিলেন সাবর্ণ চৌধুরী। জমিদারদের সঙ্গে ব্রিটিশের আতাত কেমন ছিল সে আলোচনা হবে পরে। ওই চৌধুরী মাসাইয়ের কাছ থেকে কালীকোট বা কালীঘাট, গোবিন্দপুর ও সুতানুটি এই 3টি গ্রাম কিনে নিয়ে কলকাতা নগরীর পত্তন করেন তিনি। তখন আমাদের দেশের কেউ আজ করতে পারেনি যে এই কলকাতা একদিন হবে ব্রিটিশদের প্রধান ঘাঁটি। রাজধানী দিল্লি থেকে উঠে আসবে এই কলকাতাতেই। মুর্শিদাবাদের টাকশালও উঠে এসেছিল এখানেই। এই বিচক্ষণ ব্যক্তির মৃত্যু হয়
1692 খ্রিস্টাব্দে। ভারতবর্ষ নামক মৌচাকটিতে শুধু ইংল্যান্ডের মধুকররাই আসেননি, ফরাসি যেসব মধুকর এসেছিলেন তার মধ্যে অন্যতম মি ডুপ্লে বা জোসেফ ফ্রান্সিসকো ডুপ্লেক্স 1697 তার জন্ম এবং মৃত্যু 1763 খ্রিস্টাব্দে। 1715-তে ভারতে এসে 1720-তে পন্ডিচেরি কাউন্সিলের সদস্য হয়েছিলেন তিনি। ভারতে আরও প্রভাব ফেলতে তিনি প্রচণ্ড বাধা পেলেন ইংরেজ ক্লাইভ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। শেষ পর্যন্ত ক্লাইভের জয় হয় আর খর্বিত হয় ফ্রান্সের প্রভাব। মি ক্লেভারিং জন্মগ্রহণ করেন 1722 খ্রিস্টাব্দে এবং 1777-তে হয় তার প্রলোকগমন। তিনি ছিলেন একজন সামরিক কর্মী। সারা বাংলার সৈন্য বিভাগটি যখন তার দায়িত্বে ছিল তখন ছিল 1774 সাল। তিনি ছিলেন মি ওয়ারেন হেস্টিংসের মন্ত্রিসভার সদস্য। তার সমস্ত মতামত ক্লেভারিং একমত হতে পারতেন না। সুতরাং বাংলার এত বড় সামরিক নেতা হয়েও বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ হয়েছিল স্বাভাবিকভাবেই। সেই কারণেই স্যার, লর্ড ইত্যাদি চটকদার উপাধিও জোটেনি তার ভাগ্যে। লর্ড ক্লাইভ 1725-এ জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বিলেত থেকে তাকে মাদ্রাজে পাঠানো হয়েছিল। 1742-এ 1748-এ সৈন্য বিভাগের কর্মচারী হয়েছিলেন তিনি। সেই সময় ফরাসিদেরও ভারত প্রভাব ছিল যথেষ্ট। ইংরেজ ও ফরাসিদের মূল লক্ষ্য ছিল একই। আর্কটের মুসলিম নবাবের মৃত্যু হলে ফরাসিরা প্রতিনিধি বানান চাঁদ সাহেবকে। অন্যদিকে ইংরেজদের মনোনীত প্রতিনিধি ছিলেন মোহাম্মদ আলী। এদের মধ্যে শুরু হয়ে গেল প্রচণ্ড লড়াই। মি ক্লাইভ মোহাম্মদ আলীর পক্ষে লড়তে ব্রিটিশ সৈন্য নিয়ে আর্কেট আক্রমণ করলেন এবং পরাজিত করলেন ফরাসিদের। ভারতে ফ্রান্সের রাজনৈতিক পতন ওখানে শুরু। আর্কটবাসী মনে করলেন বোধহয় মুসলমান নবাবের আর্কট ইংল্যান্ডের হাতেই চলে গেল। সারা ভারতের রাজনৈতিক নেতারাও ভাবছিলেন ওই একই কথা। চতুর ক্লাইভ আর্কট দখল করে মোহাম্মদ আলীকে সিংহাসনে বসিয়ে চমক লাগিয়ে অবাক করেন সকলকে। বিশেষ করে ভারতের মুসলিম জাতি অভিভূত হয়ে গিয়েছিল ক্লাইভের উদারতায়। তখন কারো পক্ষে টের করা সম্ভব হয়নি যে ওটা ছিল কৌশল মাত্র। এরপরে আরও কিছু ক্ষেত্রে ক্লাইভ ফরাসিদের পরাজিত করে ফ্রান্সের স্বপ্নকে ধূলিসাৎ করেন একেবারে। এইবার ক্লাইভ নজর দিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার দিকে। তিনি ঘাঁটি করলেন চন্দননগরে। সময়টা ঠিক এমন ছিল যখন বড় রকমের একটা ষড়যন্ত্র চলছিল সিরাজকে পদচ্যুত করার। এই দুর্যোগকে ক্লাইভ সুযোগ মনে করে যোগ দিয়ে দিলেন ষড়যন্ত্রে। সিরাজ বিরোধী ষড়যন্ত্রে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তারা হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র, ধনকুবের, জগৎ শেঠ, রাজবল্লভ, রাধাবল্লভ, উমিচাঁদ, গোবিন্দ সিং, নন্দকুমার প্রভৃতি নেতৃবৃন্দ। আর মুসলমান নেতাদের মধ্যে ছিলেন মীর জাফর, আলী ইয়ার লতিফ। সামরিক ক্ষমতার জোরে ক্লাইভ সিরাজকে পরাজিত করতে পারবেন না তা ভালোই জানতেন তিনি। কারণ পূর্বের কলকাতার যুদ্ধে সিরাজের জয়লাভ এবং ইংরেজদের পরাজয়ের বা সেই আলীনগরের সন্ধির কথা তার স্মরণ ছিল। সুতরাং ষড়যন্ত্র ছাড়া সিরাজকে পরাজিত করা যাবে না ভেবেই পূর্বে উল্লেখিত বঙ্গীয় নেতাদের সঙ্গে শর্ত দেওয়া নেওয়ার কাজ শেষ করে ফেললেন। অর্থাৎ সিরাজের পদচ্যুতির পর কাকে কি দেওয়া হবে, কে কিভাবে কি পরিমাণ লাভবান হবেন সব জানিয়ে দেওয়া হলো। তাদের 1857 সালে 23শে জুলাই ফরাসিদের যে যুদ্ধ হয়েছিল সেটি ছিল একটি পুতুল খেলা মাত্র। পৃথিবীর ইতিহাসের প্রচারের জোরে এটাকে বিশ্বের বিরাট যুদ্ধ বলে চালালেও তা ছিল ভাঁওতা। কারণ সিরাজের সৈন্য যেখানে 1 লাখের ওপর আর সেই পরিমাণ কামান গোলা বারুদ, ক্লাইভ সেখানে হাজির হচ্ছেন মাত্র 3000 সৈন্য নিয়ে। ক্লাইভ হলেন বিজয়ী আর ভারত প্রতিনিধি সিরাজদৌল্লা হলেন বন্দী। কিছুদিনের মধ্যেই নিষ্ঠুরভাবে নিহত হতে হলো সিরাজকে। আর ইংল্যান্ড প্রাপ্য লর্ড
উপাধিতে ভূষিত করল ক্লাইভকে, সেই সঙ্গে চরম বেইমানি পরম পুরস্কার বেরন টাইটেল। এইবার লর্ড ক্লাইভ হয়ে গেলেন সারা বাংলার গভর্নর। 1767 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উন্নতির গতি এত সূক্ষ্ম ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চলতে লাগলো যে সাধারণ মানুষ টের করতে পারেনি ভারত দেশির হাত থেকে চলে গেছে বিদেশির হাতে। শান্ত অনুগত তাবেদার সেজে 1765-তে দিল্লির সুলতান শাহ আলমের দরবারে বার্ষিক 62 লক্ষ টাকা কর দেবার চুক্তিতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি পদ আদায় করল ব্রিটিশ। ক্রমে মুসলমান রাজত্ব গতি নেয় ধ্বংসের দিকে, আর ইংরেজ রাজ প্রতিষ্ঠার গতি বৃদ্ধি হতে থাকে দ্রুত। ক্লাইভ ইংল্যান্ডবাসীর পক্ষে মহান মানুষ হলেও নিরপেক্ষ বিশ্ববাসীর চোখে তিনি ছিলেন একজন বড় শোষক, ধাপ্পাবাজ ও লুণ্ঠক। তিনি হচ্ছেন ভারতের অর্থনৈতিক পতনের মূল আসামি। পূর্বে বর্ণিত বঙ্গীয় নেতাদের ষড়যন্ত্রে তিনি যোগ দিয়েছিলেন নাকি ক্লাইভের তৈরি ষড়যন্ত্রে ওই নেতারা যোগ দিয়েছিলেন তা খানিকটা বিতর্কিত ব্যাপার। তবে উল্লেখিত ভারতীয় নেতারা প্রত্যেককে যে নিজের অর্থনৈতিক পার্থিব স্বার্থে ভারতবর্ষকে ব্রিটিশের হাতে বিক্রি করার রাস্তা খুলে গেছেন, এ বিষয়ে সকলেই একমত। নিহত সিরাজের বাড়ি লুট করে প্রত্যেক লুণ্ঠকই ভালো রকম নগদ মালকড়ি পেয়ে পরিতৃপ্ত হয়েছিলেন। তবে একথা সত্য যে ভারতীয় বেইমান দালাল নেতারা যা পেয়েছিলেন তার চেয়ে বহু বেশি ধনরত্ন অর্থ পেয়েছিলেন ব্রিটিশ নেতারা। নিরপেক্ষ বিচারে ভারতীয় নেতাদের প্রাপ্তিযোগ সাময়িকভাবে হলেও তারা তা বিদেশে নিয়ে চলে যাননি, কিন্তু বিদেশিরা যা পেয়েছিলেন তার সবটুকুই নিয়ে চলে গিয়েছিলেন স্বদেশ ইংল্যান্ডে। এর বিস্তারিত বিবরণ এবং প্রাপ্তির লিস্ট আমার লেখা চেপে রাখা ইতিহাস এই বইতে দেওয়া আছে। ক্লাইভ সেই বাজারে পেয়েছিলেন 2,80,000 টাকা, আর মীর জাফর ক্লাইভকে দিতে বাধ্য হয়েছিলেন 1,60,000 টাকা। তাছাড়া মেম্বার হিসেবে ক্লাইভ আরও 2 লাখ টাকা পেয়েছিলেন, আর সেনাপতির যোগ্যতা ও ষড়যন্ত্রের পুরস্কার বাবদ বিশিষ্ট দান পেয়েছিলেন আরও 1,60,000। এগুলো সব প্রকাশ্য প্রাপ্তি, কিন্তু গোপনে যা পেয়েছিলেন তার পরিমাণ সঠিকভাবে বলা মুশকিল। তবে যখন তিনি ইংল্যান্ড চলে গিয়েছিলেন তখন তার মালপত্র জাহাজে উঠবার সময় যা দেখা গেছে তা হলো ধনরত্ন, মণি, মাণিক্য, সোনা ও রূপোর জিনিসপত্রের জন্য বড় সাইজের 30টি নৌকা ভর্তি সামগ্রী। সেই বিখ্যাত লর্ড ব্যারন কর্নেল ক্লাইভ দেশে ফিরে গিয়ে হলেন এক বিরাট মামলার আসামি। অপরাধটা শোষণের নয়, যা এনেছিলেন তার থেকে ব্রিটিশ সরকারকে যা দেবার কথা ছিল তা তিনি দেননি যথাযথ। আসামি হওয়ার অপমানে এক হবে এই বীর নেতা 1774 খ্রিস্টাব্দে আত্মহত্যা করেন। এটা তো পুরো একটি বই, বজ্রকলম। এই বইটি যদি পড়ি তাহলে আমরা মুসলমানরা অনেক কিছুই জানতে পারবো, বা ইতিহাস, অনেক সত্য ইতিহাস আমরা জানতে পারবো। কিভাবে ব্রিটিশরা এই দেশে এসেছে, কিভাবে তারা কি করলো, এই বইটিতে কিন্তু সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন। আমাদেরকে জানতে হলে, শিখতে হলে, আগে বাড়তে হলে জ্ঞান বিদ্যা আমাদেরকে চর্চা করতে হবে, শিক্ষা হাসিল করতে হবে, ইতিহাসকে ঘাঁটতে হবে, তবেই আমরা সত্য বিষয়টি আমরা পাব। বিদ্যা ছাড়া, শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো দিন আগে যেতে পারে না, উপরে উঠতে পারে না। তাই সকল মুসলমান ভাইদেরকে বলবো, সমস্ত মুসলিম শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা নিজের ইতিহাসকে জানার জন্য বেশি করে তোমরা ইতিহাস পড়ো, সত্য ইতিহাস পড়ো। যে ইতিহাস আসলে আমাদের সত্যের ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে জানা খুব প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।